চেম্বারে আজ পেশেন্টের চাপ একটু বেশিই ছিল। চেম্বার বন্ধ করে বেরোতে যাব এমন সময় নামলো ঝেঁপে বৃষ্টি। সে বৃষ্টির আর থামবার কোনো লক্ষণ নেই। এই গাড়িটা শখ করে কিনেছি মাসখানেক হবে, এখনও ভালো করে চালাতে শিখিনি। রোজ রোজ গাড়ি নিয়ে চেম্বারে যাইও না, বাসেই চলে যাই। আমার বাড়ি থেকে সোজা রাস্তা, আর চেম্বার থেকে বেরোলেই বাস রুট, কোনো ঝঞ্ঝাট নেই। এখন বারবার আফসোস হচ্ছে, বাড়ি থেকে বেরোবার সময় আকাশে ভালোই মেঘ দেখেছিলাম। আজ আমার গাড়িটা নিয়ে বেরোনো একেবারেই উচিত হয়নি। তার দুটো কারণ। প্রথমত, সদ্য কেনা নতুন গাড়িটা এই বৃষ্টি কাদায় একেবারে মাখো মাখো হয়ে যাচ্ছে না, তাই কাণ্ড হচ্ছে। সেটা কার ভালো লাগে? আর দ্বিতীয়ত, আমার কাঁচা হাত। রাতের বেলা হাইওয়ে দিয়ে গাড়ি চালানো আমার পক্ষে এমনিতেই ঝুঁকিপূর্ণ, তারপরে এই বৃষ্টির মধ্যে। আমার বাড়ি শহরে, চেম্বারটাও মফস্বল শহরে, কিন্তু আমার বাড়ি থেকে চেম্বারের মধ্যবর্তী এই যে রাস্তা, সেটা একেবারে নির্জন। রাস্তার বেশিরভাগটাই দুধারে ফাঁকা মাঠ, অনেক দূরে দূরে এক একটা ঘরবাড়ি। কোনো রকম অঘটন যদি ঘটে যায়, তাহলে যে আশেপাশের লোক বেরিয়ে আসবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। তাই মনের ভেতর এখন একটাই চিন্তা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই হয়। রাস্তা এখনও অনেকটা বাকি। নির্জন রাস্তা দিয়ে আরও অনেকটা পথ চললাম। মাঝে মাঝে বাজ পড়ছে কাছে দূরে, তার তীব্র আওয়াজে কানে তালা ধরে যাচ্ছে। গাড়ির জানলা বন্ধ, তবুও ঠান্ডা লাগছে ভালোই। হঠাৎ দেখলাম বেশ খানিকটা দূরে রাস্তার ধারে ছাতা মাথায় দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে, আর এই দিকেই হাত নেড়ে গাড়িটাকে থামতে বলছে বোধহয়। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির ভেতর। তার কাছে গিয়ে গাড়িটা থামালাম। দেখলাম আমার বয়সী একজন, মুখে গভীর উৎকণ্ঠা। বললাম, কি হয়েছে, গাড়ি দাঁড় করালেন কেন? কিছু বলবেন? ছেলেটা একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি কি ডাক্তার? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনার গাড়িতে প্লাস সিম্বল দেওয়া রয়েছে, তাই দেখেই বুঝলাম। আচ্ছা আচ্ছা, বলুন, কিছু দরকার? ডাক্তারবাবু, আমার ভীষণ বিপদ, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলুন, কি সাহায্য চান? ডাক্তার হিসেবে আমার যা করণীয় আমি অবশ্যই করব। ডাক্তারবাবু, আমার বাবার ভীষণ অসুখ, ডাক্তার পাচ্ছি না। কোনো ডাক্তারের চেম্বারে যে নিয়ে যাব, এই দুর্যোগের মধ্যে কোনো গাড়িও পাচ্ছি না। আপনি একবার একটু এসে দেখবেন ডাক্তারবাবু। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখান থেকে কত দূরে? উঠে আসুন গাড়িতে, আমি দেখছি। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাড়ি এই পাশের পাড়াতেই। আচ্ছা ঠিক আছে, উঠে আসুন তাড়াতাড়ি। ছেলেটা গাড়ির ভেতরে উঠে বসতেই আমি গাড়ি চালিয়ে দিলাম। ছেলেটার দেখানো রাস্তা অনুযায়ী একটা ছোট একতলা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করালাম। এই যে ডাক্তারবাবু, এটাই আমাদের বাড়ি, আসুন ডাক্তারবাবু। আমি গাড়ি থেকে নেমে ছেলেটার সাথে গেলাম। বৃষ্টি তখনও একই রকমভাবে হয়েই চলেছে, সেই সাথে মুহুর্মুহু মেঘের গর্জন। ছেলেটার পেছন পেছন একটা ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। লোডশেডিং চলছে, ঘরময় অন্ধকার। একটা মোমবাতি জ্বলছে ঘরের কোণের একটা টেবিলে। ঘরের মাঝখান বরাবর একটা খাট পাতা, তার উপরে শুয়ে আছে একজন লোক। বয়স 60-65 বেশি হবে বলে মনে হলো না। ডাক্তারবাবু, ইনি আমার বাবা, দেখুন না ডাক্তারবাবু। তার গায়ে হাত দিতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। লোকটার গা বরফের মতন ঠান্ডা, মানে সে মৃত, শরীরের রং বিবর্ণ হয়ে আসছে। এর মৃত্যু হয়েছে অনেক সময় আগে। ছেলেটা কি বুঝতে পারছে না? বাড়িতে আর কেউ নেই। আমি ছেলেটার দিকে তাকালাম, দেখলাম সে উৎকণ্ঠা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ডাক্তারবাবু, কি বুঝছেন? আমার বাবা ভালো হয়ে যাবে তো? বলুন না ডাক্তারবাবু, বাবা ভালো হয়ে যাবে তো? আমি কি বলবো তাকে বুঝে উঠতে পারলাম না। মিথ্যে সান্ত্বনা দেওয়া ডাক্তারের ধর্ম নয়। বললাম, দেখবার আর কিছু নেই, মনকে শক্ত করো, আর তোমার পরিবারের বাকি সবাইকে খবর দাও। উনি মারা গেছেন অনেকক্ষণ আগেই। কি কি বলছেন কি ডাক্তারবাবু? না না, এ হতে পারে না ডাক্তারবাবু, আমার বাবা মরতে পারে না।
আপনি আর একবার ভালো করে দেখুন না ডাক্তারবাবু। ছেলেটা ছুটে এসে তার বাবার বুকের উপরে আছড়ে পড়ল। তারপর বাবা হারানোর আকস্মিক শোকে উন্মাদের মতন চিৎকার করে কাঁদতে লাগলো। আমি কয়েক মুহূর্ত সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলাম। এক পিতৃহারা সন্তানের এমন করুণ কান্না শুনলে বুকের ভেতরটা ভারী হয়ে আসে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আজ আকাশটাই যেন ভেঙে পড়বে এমনই বৃষ্টি। গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে বসবার কিছু সময় পর থেকেই লক্ষ্য করছি গাড়ির ভেতরে কেমন একটা গন্ধ। আগে তো এই গন্ধ পাইনি, হঠাৎ করে কোথা থেকে এলো এই গন্ধ? হঠাৎ আমার চোখ সামনের আয়নায় পড়তেই আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। পেছনের সিটে কে যেন বসে রয়েছে। কি বিভৎস ভয়ানক সেই চেহারা! আমি গাড়িতে সজোরে ব্রেক কষলাম। ভিজে রাস্তায় গাড়িটা কিছুটা স্লিপ করে সামনে এগিয়ে গিয়ে তারপরে দাঁড়ালো। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম ভয়ে ভয়ে। কোথায় কে বসে আছে? পেছনের সিট সম্পূর্ণ খালি। হার্টের ডাক্তার হিসেবে আমার একটা সুনাম আছে চারিদিকে। এখন মনে হচ্ছে আমার নিজেরই যেন হার্ট অ্যাটাক হবার জোগাড়। পেছনের সিটটা খালি, কেউ সেখানে বসে নেই। তবে কি ভুল দেখলাম? না না না, ভুল দেখব কি করে? আমার নিজের চোখেই তো দেখলাম সেই বিভৎস চেহারা। তা তো ভুল হতে পারে না। ডাক্তার হয়ে ভূতে বিশ্বাস থাকাটা চলে না। তাই আমার দেখাটাকে জোর করে ভুল আখ্যা দিয়ে ভয়টাকে মন থেকে মুছে ফেলে আবার গাড়িতে স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে আয়নাটার দিকে। হঠাৎ আবার দেখলাম আয়নায় সেই বিভৎস মুখ। গাড়িতে আবার ব্রেক কষলাম। তারপর ঘাড় ঘুরিয়ে আবার পেছন দিকে তাকালাম। এইবারে আর ভুল নয়, আমার চোখের সামনেই বসে আছে এক ভয়ানক শরীর। এ শরীর জীবন্ত, কিন্তু এই শরীর যে মানুষের হতে পারে না সেটা তার মনিবিহীন চোখ আর ফ্যাকাশে শরীর দেখেই বোঝা যাচ্ছে। তার মানে আমার গাড়ির ভেতরে যে বসে আছে সে এক এক জীবন্ত প্রেত। আমার ডাক্তারি জীবনে কোনোদিনও অলৌকিকতাকে মনে ঠাঁই দিইনি, কিন্তু আজ যেন আমার আত্মবিশ্বাসে একটা বড় চির ধরে যাচ্ছে। আমার সামনে যা রয়েছে বিজ্ঞান তাকে মানে না, কিন্তু নিজের দুটো চোখকে অবিশ্বাস করি কি করে? আমার হাত পা ইন্দ্রিয়ের কি অবস্থা সেটা আমি বলে বোঝাতে পারবো না। শরীরের ভেতরে অদ্ভুত এক ভয়। এই মুখ আমার কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় যেন দেখেছি। ভালো করে ভাবতেই মনে পড়ে গেল, হ্যাঁ, একটু আগে যে বাড়িতে গিয়েছিলাম এ তো সেই ছেলেটারই বাবা যিনি মারা গিয়েছেন। ইনি আমার গাড়ির ভেতর। কি হচ্ছে এসব? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি চান? সে কিছুক্ষণ আমার মুখের দিকে তার ওই বিভৎস দৃষ্টি নিক্ষেপ করে রাখল। তারপরে বলল, আমার আর কি চাওয়ার আছে? আমি শুধু বিচার চাই। বিচার? কিসের বিচার? আমার উপরে হওয়া অন্যায়ের বিচার। শুধু আমার একার নয়, আমার মতো হাজারো মানুষের সাথে একই অন্যায় রোজ রোজ ঘটে চলেছে। তার বিচার চাই আমি, তার বিচার। কি হয়েছে আপনার সাথে? আমার হার্ট অ্যাটাক হয়। আমার পরিবার বলতে শুধু আমার ওই একটাই ছেলে, আর কেউ নেই। ছেলেটা অসহায়ের মতন আমাকে নিয়ে ছোটাছুটি করতে থাকে। সরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে ডাক্তাররা জানায় ওই হসপিটালে নাকি চিকিৎসা সম্ভব না। আমাকে শহরের এক নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা বলে। সেই নার্সিংহোমে নাকি হার্টের চিকিৎসা ভালো হয়। আমার ছেলেটা সরল, ও কিছু না ভেবেই আমাকে নিয়ে যায় শহরের সেই বড় নার্সিংহোমে। আমাকে সেখানে ভর্তি করবার আগেই বলা হয় কাউন্টারে ৮০,০০০ টাকা জমা দিতে। তারপরে নাকি আমার চিকিৎসা শুরু হবে, এইটাই নাকি নিয়ম। আমার ছেলেটা চাকরির জন্য পড়াশোনা করছে আর সামান্য কিছু টিউশনি পড়ায়। ও এত টাকা পাবে কোত্থেকে? আর আমারও তো তেমন সঞ্চয় নেই। সে অনেক চেষ্টা করতে থাকে টাকা জোগাড় করবার, কিন্তু কিছুতেই সে করতে পারে না। তাই নার্সিংহোম থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়, আমাকে ভর্তি নেওয়া হয় না।
আমার ছেলে আমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আজ সন্ধ্যাবেলায় বাড়িতেই আমি মারা যাই। আমার মৃত্যু ছেলেটা মেনে নিতে পারে না। ওর মা মারা গেছে তখন ওর 3 মাস বয়স। সেই ছোট্ট থেকেই আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই আমাকে ও খুব ভালোবাসে। আমার মৃত্যু শোকে ও পাগল হয়ে গেছে। যে নার্সিংহোম টাকার জন্য আমাকে ফিরিয়ে দিয়েছে, সেই নার্সিংহোমের হার্টের ডাক্তার আপনি, ডাক্তারবাবু, আপনি। কিন্তু আমি কি করব বলুন? নার্সিংহোম ম্যানেজমেন্টের আমি তো কেউ নই। সবাই শুধু ওই অজুহাত দিয়েই পার পেয়ে যাবে না ডাক্তারবাবু। টাকার অভাবে গরিব মানুষের চিকিৎসা হবে না, তাদের এইভাবেই মরতে হবে। মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে ওই নার্সিংহোমগুলো। নার্সিংহোমের দালালরা ছড়িয়ে রয়েছে সরকারি হসপিটালের সব জায়গায়। তাদের কাজ নার্সিংহোমে খরিদ্দার পাঠানো। রোগীরা তো তাদের কাছে খরিদ্দারি। একজন অসহায় রোগীর পরিবারের সর্বস্ব শেষ হয়ে যায় তার অপারেশনের টাকা জোগাড় করতে। আর তা করতে না পারলে সরকারি হাসপাতালে লাইন, ডেটের পরে ডেট, আর তার উপর চিকিৎসায় নানান গাফুলতি। সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা নিজেরা সব নার্সিংহোম খুলে বসে আছে, রোগীদের সেখানে টেনে নিয়ে যায়। আর সেখানে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অসহায় মানুষদের সর্বশান্ত হতে হয়। আর আমার মতোই অনেক মানুষকে মরতেও হয়। দেখুন, আমি একজন সামান্য ডাক্তার মাত্র। আপনার কথা সত্যি, কিন্তু এসবের পেছনে দেশের বড় বড় মাথার হাত থাকে। আমাদের মতন সাধারণ মানুষের কি বা করার আছে বলুন? আমি আপনার জীবন ফিরিয়ে দিতে পারবো না, তবে আজ থেকে আমি আর কোনো নার্সিংহোমে চেম্বার করব না। আমি তো সরকারি ডাক্তার নই, তবু আমি যত রকমভাবে পারি চেষ্টা করব যাতে সরকারি হাসপাতালগুলোতে মানুষের চিকিৎসা ভালোভাবে হয়। আপনারা ডাক্তার, আপনারা যদি মানবিক হন তাহলেই মানুষের জীবন বাঁচবে। মানুষের জীবন নিয়ে ব্যবসা করবেন না। সাধারণ মানুষ ডাক্তারকে ঈশ্বরের আসনে বসায়, সেই আসনের অমর্যাদা করবেন না। চলি, আমার সময় হয়ে আসছে। দেখলাম লোকটার শরীর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আমি সেই শূন্য সিটটার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। বন্ধুরা, অ্যানিমেশনের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। রয়েছে প্রচুর চাকরির সুযোগ। আর শুধু চাকরি নয়, সঠিকভাবে অ্যানিমেশন শিখে অ্যানিমেশনের ইউটিউব চ্যানেল বানিয়ে তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। তাই তোমরা যদি চাও অ্যানিমেশন শিখে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। কারণ পিনজিরা একাডেমি 2D অ্যানিমেশনের মাস্টার ক্লাস নিয়ে এসেছে 8 মাসের লাইভ মাস্টার ক্লাস, যেখানে তোমরা হাতে কলমে শিখতে পারবে অ্যানিমেশনের A to Z। 2D অ্যানিমেশনের A to Z তোমরা শিখবে পিনজিরা অ্যানিমেশনের লাইভ মাস্টার ক্লাসে। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও এক্ষুনি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে।